আসসালামু আলাইকুম। আমরা গতদিন পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ ও ক্রেবস চক্র নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু খুবই দুঃখজনকভাবে আমি সম্পূর্ণ ভিডিওটা সম্পন্ন করতে পারিনি। তার কারণ ভিডিও বন্ধ হয়ে গিয়েছিল, সম্ভবত মোবাইলের চার্জ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু যতক্ষণে আন্দাজ পেয়েছি ততক্ষণে সম্পূর্ণ ক্লাস আমি শেষ করে ফেলেছিলাম। তো ভিডিওটা চেক করে দেখলাম গভীর আলোচনা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো আজকে মোটামুটি যেটুক দরকারি বা ক্রেবস চক্রের যেটা মনে রাখতে হবে সেই অংশটুকু আমরা করব। সহজ কথায় আজকে ক্রেবস চক্রের মুখস্থকরণ অংশটুকু আমরা আলোচনা করব। এখন আমরা যদি শুধু ক্রেবস চক্রের রিভিশনটা একবার একটু পড়ে ফেলতে পারি, তাহলেই মোটামুটি আমরা ক্রেবস চক্র ক্লিয়ার, এবং নিজেরা অবশ্যই এটা বাসায় বসে প্র্যাকটিস করবা এবং আমি যেগুলো বলছি আমার সাথে সাথে বলার চেষ্টা করবা। তাহলে চলো শুরু করা যাক। দেখো তো মনে আছে কিনা, ক্রেবস চক্রের প্রথম ধাপে সাইট্রেট সিনথেস এনজাইমের প্রভাবে অ্যাসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটো মিলে সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। সাইট্রেট সিনথেস এনজাইমের প্রভাবে অ্যাসিটাইল কোয়ের সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যুক্ত হয় এবং 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। এ সময় একটা কোয়ে মুক্ত হয়ে যায়। তাহলে প্রথম ধাপে কি হচ্ছে, সাইট্রেট সিনথেস, অ্যাসিটাইল কোয়ে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সমান সাইট্রিক অ্যাসিড। প্রথম ধাপটা সহজেই মনে রাখতে পারবো আশা করি। দ্বিতীয় ধাপে দেখো, সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিডে পরিণত হতে হবে। সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড অ্যাকোনাইটেজ এনজাইমের প্রভাবে, সাইট্রিক অ্যাসিড থেকে অ্যাকোনাইটিক অ্যাসিড অ্যাকোনাইটেজ এনজাইমের প্রভাবে। এ সময় আমরা দেখেছি অ্যাকোনাইটেজ এনজাইম কী করে সাইট্রিক অ্যাসিড থেকে অ্যাকোনো পানিকে মুক্ত করে ফেলে। অর্থাৎ অ্যাকোনাইটেজ এনজাইমের প্রভাবে সাইট্রিক অ্যাসিড অ্যাকোনো পানি হারিয়ে সিস অ্যাকোনাইটিক অ্যাসিডে পরিণত হবে। অর্থাৎ অ্যাকোনাইটেজ এনজাইমের প্রভাবে সাইট্রিক অ্যাসিড থেকে অ্যাকোনো পানি দূরীভূত হয়ে সিস অ্যাকোনাইটিক অ্যাসিডে পরিণত হবে। এর পরবর্তীতে এই যে সিস অ্যাকোনাইটিক অ্যাসিডটা তৈরি হলো, এটা করবে কি, আবার অ্যাকোনো পানি যোগ নিবে, আবার এখনও পানি নিয়ে সাইট্রিক অ্যাসিডের একটা আইসোমারে পরিণত করবে। এখানেই দেখো, এখনও পানি প্রথমে দূরীভূত করলো, আবার এখনও পানি গ্রহণ করলো, কিন্তু এটা গ্রহণের প্রয়োজন কি? কারণ আমাদের একটা আইসোমার লাগবে, আমাদের সাইট্রিক অ্যাসিডে হবে না, আমাদের আইসোসাইট্রিক লাগবে। অর্থাৎ আইসোসাইট্রিক অ্যাসিডের তাগিদে এরকম একটা বিক্রিয়া ঘটলো, যখন একবার পানি বের করলো আর একবার পানি গ্রহণ করলো। তাই এটা মনে রাখতে হবে যে প্রথমবার পানি বের করে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, আর সিস অ্যাকোনাইটিক অ্যাসিড আবার পানি গ্রহণ করে আইসোসাইট্রিক অ্যাসিড, সিস অ্যাকোনাইটিক অ্যাসিড আবার পানি গ্রহণ করে আইসোসাইট্রিক অ্যাসিড, একই এনজাইম অ্যাকোনাইটিস কাজ করেছে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে। এবার দেখো চতুর্থ ধাপে এই আইসোসাইট্রিক অ্যাসিডটা অক্সালোসাকসিনিক অ্যাসিডে পরিণত হবে। অর্থাৎ আইসোসাইট্রিক অ্যাসিডটা এবার দুটো হাইড্রোজেন ত্যাগ করে দিবে ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে এবং অক্সালোসাকসিনিক অ্যাসিডে পরিণত হবে। যেহেতু ডিহাইড্রোজিনেস এনজাইম, তাহলে আমরা নিশ্চিত যে এখানে একটা না একটা উচ্চ শক্তি সম্পন্ন যৌগ উৎপন্ন অবশ্যই হয়েছে, আর সেটা হচ্ছে NAD H+H+। এর পরবর্তীতে যে অক্সালোসাকসিনিক অ্যাসিডটা তৈরি হলো, এটা করবে কি, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হবে। তো অক্সালোসাকসিনিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হবে কখন? যখন একটা কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয়ে যাবে। ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে একটা কার্বন ডাইঅক্সাইড অপসারণের মাধ্যমে অক্সালোসাকসিনিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হবে। এর পরবর্তীতে সবথেকে ঝামেলার ধাপটা হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়েতে পরিণত হওয়া। এ সময় আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড প্রথমত ডিহাইড্রোজিনেজ আলফা কিটোগ্লুটারিক ডিহাইড্রোজিনেজ নামক এনজাইমের প্রভাবে দুটো হাইড্রোজেন ত্যাগ করে, এই ত্যাগের সাথে একটা কার্বন ডাইঅক্সাইডও ত্যাগ হয়ে যায় এবং এর সাথে কোয়েযুক্ত একটা অংশ যুক্ত হয় এবং সাকসিনাইল কোয়ে পরিণত হয়। তাহলে কি হলো, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে দুটো হাইড্রোজেন ত্যাগ হলো, একটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হলো এবং একটা কোয়েযুক্ত অংশ যুক্ত হলো, হাইড্রোজেন সালফাইড কোয়ে যুক্ত হয়ে সাকসিনাইল কোয়েতে পরিণত হলো। যেহেতু এখানে ডিহাইড্রোজিনেস এনজাইমের কাজ, এখানেও আরেকটা উচ্চ শক্তি সম্পন্ন যৌগ, এখানেও NADH+H+ উৎপন্ন হলো। এর পরের ধাপে এই যে সাকসিনাইল কোয়েটা ছিল, সেটা সাকসিনিক অ্যাসিডে পরিণত হবে। অর্থাৎ দেখো, আমরা আবার কিন্তু অ্যাসিডের মধ্যে ঢুকে গেলাম। এবার পরবর্তীতে সবই অ্যাসিড, মনে রাখাটা যথেষ্ট সহজ। তাই মনে রাখবা যে প্রথমে যে অ্যাসিডটাই ঢুকলো, অর্থাৎ কিছু পথ পার করে এই যে কঠিন ধাপ পার করেছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে থেকে যখনই অ্যাসিডটায় পরিণত হবে, অর্থাৎ এই সাকসিনাইল কোয়ে থেকে যখন একটা অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডের পর একটা গ্যাপ রেখেই যখন আরেকটা অ্যাসিডে ঢুকে পড়লো, তখনই একটা ATP তৈরি হলো। অর্থাৎ প্রথম কোয়ে থেকে যে অ্যাসিডটা পেলাম, তার সাথে আমরা একটা ATPও পেলাম।
অর্থাৎ সাকসিনিক অ্যাসিড তৈরির সময় আমরা একটা এটিপিও পেলাম। এবার এই সাকসিনিক অ্যাসিডটা ডিহাইড্রোজিনেস এনজাইম, সাকসিনিক ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে ফিউমারিক অ্যাসিডে পরিণত হবে। আমরা দেখেছি কীভাবে সাকসিনিক অ্যাসিড থেকে দুটো হাইড্রোজেন ত্যাগ হয়ে গেলে ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়। ঠিক একইভাবে সাকসিনিক অ্যাসিড থেকে সাকসিনিক ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে ফিউমারিক অ্যাসিডে পরিণত হলো। যেহেতু ডিহাইড্রোজিনেস আবার একটা উচ্চ শক্তি সম্পন্ন যৌগ, এবার হচ্ছে FADH2, এবার উচ্চ শক্তি সম্পন্ন যৌগ FADH2, অর্থাৎ 8 নম্বর ধাপে আমরা প্রথম FADH2 পেলাম। ঠিক আছে, এর পরবর্তী ধাপে ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডে যাওয়ার সময় অবশ্যই মনে আছে আমাদের যে পানি যুক্ত হতে হয়েছে, যুক্ত করেছে কি ফিউমারেজ এনজাইম বা ফিউমারেট হাইড্রেটেজ এনজাইম, ফিউমারেজ এনজাইম বা ফিউমারেট হাইড্রেটেজ এনজাইম। এই ম্যালিক অ্যাসিড সর্বশেষ ধাপে দুটো হাইড্রোজেন আবার ত্যাগ করে দিবে। এই ত্যাগ করে দেওয়ার সাথে সাথেই সে কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে, অর্থাৎ ম্যালিক অ্যাসিড থেকে সর্বশেষ ধাপে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হলো। আর এভাবেই পুরো চক্রটা কিন্তু চলতে থাকলো। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু প্রথম ধাপে আবার অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিডে পরিণত হবে, অর্থাৎ এই চক্রটা ক্রমান্বয়ে চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্রেবস চক্র। এবার চলো আমরা ক্রেবস চক্রের একটা সারাংশ হিসেবে কোন ধাপে কোন কোন যৌগগুলো উৎপন্ন হচ্ছে সেটা একবার মনে করে আসি। তো প্রথম ধাপে মনে করো সাইট্রেট সিনথেস, অর্থাৎ সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সমান সাইট্রিক অ্যাসিড। দ্বিতীয় ধাপে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। তৃতীয় ধাপে আইসোসাইট্রিক অ্যাসিড। চতুর্থ ধাপে অক্সালোসাকসিনিক অ্যাসিড। পঞ্চম ধাপে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। ষষ্ঠ ধাপে সাকসিনাইল কোয়ে। সপ্তম ধাপে আবার সাকসিনিক অ্যাসিড। অষ্টম ধাপে ফিউমারিক অ্যাসিড। নবম ধাপে ম্যালিক অ্যাসিড। দশম ধাপে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আরেকবার বলো। তো প্রথম ধাপে আমরা সহজেই মনে করতে পারছি অ্যাসিটাইল কোয়ের সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণে সাইট্রিক অ্যাসিড। দ্বিতীয় ধাপে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। তৃতীয় ধাপে আইসোসাইট্রিক অ্যাসিড। চতুর্থ ধাপে অক্সালোসাকসিনিক অ্যাসিড। পঞ্চম ধাপে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। ষষ্ঠ ধাপে সাকসিনাইল কোয়ে। সপ্তম ধাপে সাকসিনিক অ্যাসিড। অষ্টম ধাপে ফিউমারিক অ্যাসিড। নবম ধাপে ম্যালিক অ্যাসিড। দশম ধাপে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা আবার একটু মনে করার চেষ্টা করি। ক্রেবস চক্রের প্রথম ধাপে সাইট্রিক অ্যাসিড, দ্বিতীয় ধাপে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, তৃতীয় ধাপে আইসোসাইট্রিক অ্যাসিড, চতুর্থ ধাপে অক্সালোসাকসিনিক অ্যাসিড, পঞ্চম ধাপে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, ষষ্ঠ ধাপে সাকসিনাইল কোয়ে, সপ্তম ধাপে সাকসিনিক অ্যাসিড, অষ্টম ধাপে ফিউমারিক অ্যাসিড, নবম ধাপে ম্যালিক অ্যাসিড, দশম ধাপে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবার আমরা উক্ত সময় কি কি উৎপন্ন হয়েছে সেগুলো মুখস্থ করার আগে আমরা একটু হাতে কলমে একবার করে দেখি। আমরা একটু এই বিক্রিয়াটা, যদিও আগে একদিন করেছি, আগের দিনের করাটা দেখো সেটা দেয়া হয়নি, তো আজকে আমরা একটু নতুন করে এই বিক্রিয়াটা করি। তো আমরা এখন মূলত হাতে কলমে ক্রেবস চক্রটা আঁকাবো। এটা আমাদের বইতেই আঁকানো আছে, তারপর হাতে কলমে যতবার আঁকাবো ততবার আমাদের একটা প্র্যাকটিস হবে এবং মনে রাখতে সুবিধা হবে। তাহলে চলো আমরা দেখি ক্রেবস চক্র। তো ক্রেবস চক্রের সর্বপ্রথম আমাদের উৎপন্ন হয় কিন্তু সাইট্রিক অ্যাসিড। তো প্রথম ধাপ অনুযায়ী ক্রেবস চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এবার এই সাইট্রিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হচ্ছে? সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। সিস অ্যাকোনাইটিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিড। সেখান থেকে আলফা কিটো
গ্লুটারিক অ্যাসিড। অক্সালোসাকসিনিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে বেশ কিছু ঝামেলা করে প্রথম তৈরি হলো সাকসিনেল কোয়ে। সাকসিনেল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড। তো সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড। সেখান থেকে ম্যালিক অ্যাসিড। সেখান থেকে কাঙ্ক্ষিত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সে চক্র। এখন আমরা দেখব কোন ধাপে কী কী এনজাইম ব্যবহার হয়েছে। তো প্রথমেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়েছে। এ সময় কী যুক্ত হয়েছিল মনে আছে? সিনথেজ। সিনথেজ মূলত সাইট্রেট সিনথেজ। সাইট্রেট সিনথেজ এনজাইমের প্রভাবে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়ায় সাইট্রেট সিনথেজের প্রভাবে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো। এবার সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড কোন এনজাইমের প্রভাবে যেন? অ্যাকোনাইটেজ। অ্যাকোনাইটেজ মানে এ সময় কিন্তু পানি বের হয়ে গিয়েছে। সাইট্রিক অ্যাসিড থেকে অ্যাকোনাইটেজ এখনও পানি বের করে দিয়েছিল, দিয়ে অ্যাকোনাইটেজ এখনও পানি বের করে দিয়ে অ্যাকোনাইটিক অ্যাসিডে পরিণত করেছিল সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। আবার সিস অ্যাকোনাইটিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড, একই এনজাইম অ্যাকোনাইটেজ কাজ করেছে। এবার পানি যুক্ত করেছিল। তাহলে সিস অ্যাকোনাইটিক অ্যাসিডের সাথে এখনও পানি সংযুক্ত করে অ্যাকোনাইটেজ এনজাইম আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত করে। এবার আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিড, মনে করে দেখো ডিহাইড্রোজিনেস এনজাইম, অর্থাৎ দুটো হাইড্রোজেন ত্যাগ হতে হয়েছে, অর্থাৎ ডিহাইড্রোজিনেস, দুটো হাইড্রোজেন ত্যাগ হতে হয়েছে। এবার অক্সালোসাকসিনিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, মনে করে দেখো এখানে ডি কার্বক্সিলেজ কাজ করেছে। অক্সালোসাকসিনিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড সমান ডি কার্বক্সিলেজ এনজাইম। এবার আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনেল কোয়ে, এটা একটা ঝামেলার জায়গা, এটাই মূলত ধরা হয় সব থেকে ঝামেলার অংশ। তো এখানে মূলত কাজ করেছে ডিহাইড্রোজিনেস, তো কাজ করেছেই, সেই সাথে মনে করে দেখো একটা কার্বন ডাইঅক্সাইডও ত্যাগ হয়ে গিয়েছিল, একটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়ে যায়। একই সাথে এর সময় একটা কোয়ে অংশ যুক্ত হয়ে যায়, যেহেতু সাকসিনেল কোয়ে উৎপন্ন হতে হবে, তো এইচএস কোয়ে, হাইড্রোজেন সালফার কোয়ে যুক্ত হয়েছিল। এ সময় এখানে এই বিক্রিয়ার সময় অবশ্যই উপস্থিত ছিল। তো এই সময় আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে এইচএস কোয়ে যুক্ত হয়ে সাকসিনেল কোয়েতে পরিণত হলো ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে। এবার সাকসিনেল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিডে যাওয়ার সময় এখানে আরেকটা সিনথেটেজ এনজাইম কাজ করেছে, অর্থাৎ সাকসিনিক অ্যাসিড তৈরির সময় সিনথেটেজ আর সাইট্রিক অ্যাসিড তৈরির সময় সিনথেস। খেয়াল করো, কোয়ে থেকে যখনই একটা অ্যাসিড তৈরি হচ্ছে তখনই সিনথেস বা সিনথেটেজের আগমন ঘটেছে। এখানেও দেখো কোয়ে, প্রথমেও ছিল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে থেকে যখন সাইট্রিক অ্যাসিড, সাইট্রেট সিনথেস বা সিনথেটেজই ধরে নাও। আর সাকসিনেল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, এখানেও একটা সিনথেটেজ। তাহলে আমরা দিয়ে ফেলি সাকসিনেল কোয়ে সিনথেটেজ, এটার নাম দাও সাকসিনেল কোয়ে সিনথেটেজ। অর্থাৎ কোয়ে থেকে যখনই অ্যাসিডে পরিণত হচ্ছে তখনই কিন্তু সিনথেটেজের আগমন ঘটছে, সাইট্রেট সিনথেটেজ। এখানে আরেকটা জিনিস মনে করে দেখো, সাকসিনেল কোয়ে থেকে বা কোয়ে যৌগ থেকে যখনই ঘুরে আরেকটা অ্যাসিড তৈরি ছিল তখনই আমরা একটা এটিপি পেয়েছিলাম। অর্থাৎ দেখো অ্যাসিড ছিল, হঠাৎ করে একটা কোয়ে আসলো, কোয়ে থেকে আবার যখন অ্যাসিডে পরিণত হচ্ছে তখনই আমরা একটা এটিপি পাচ্ছি। এটা মূলত একটা উৎপন্ন বস্তু, তো আমরা উৎপন্ন বস্তু একটা এটিপি পেয়েছি এখানে।
তো এই ধাপে প্রথম এবং বলতে গেলে একমাত্র এটিপিটা পেলাম। এবার সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিডে যাওয়ার সময় আবারও সেই ডিহাইড্রোজিনেজ এনজাইম। এবার সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিডে যাওয়ার সময় যেহেতু আবারও দুটো হাইড্রোজেন ত্যাগ হতে হয়েছে, তাই ডিহাইড্রোজিনেস এনজাইম এখানে কাজ করেছে। এর পরবর্তীতে ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড। একটু মনে করে দেখো, ফিউমারিক অ্যাসিডের সাথে এখনও পানি যুক্ত হয়ে ম্যালিক অ্যাসিডে পরিণত করেছিল, অর্থাৎ এখানে পানি বা হাইড্রেটেজ এনজাইমের কাজ, অর্থাৎ ফিউমারেট হাইড্রেটেজ। বা সহজ কথায় ফিউমারেজ এনজাইমের প্রভাবে এখনও পানি যুক্ত হতে হয়েছে। এখানে এখনও পানি আমরা একটু দিয়ে দিই, এখনও পানি যুক্ত হয়ে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়েছে। এবার ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হচ্ছে, এখানেও কিন্তু আবার ডিহাইড্রোজিনেস এনজাইম কাজ করেছে, কারণ আবারও দুটো হাইড্রোজেন ত্যাগ হতে হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম প্রথম ধাপে সাইট্রেট সিনথেজ, দ্বিতীয় ধাপে অ্যাকোনাইটেজ, তৃতীয় ধাপে আবারও অ্যাকোনাইটেজ, চতুর্থ ধাপে ডিহাইড্রোজিনেজ, পঞ্চম ধাপে ডিকার্বক্সিলেজ, ষষ্ঠ ধাপে ডিহাইড্রোজিনেজ, সপ্তম ধাপে সিনথেটেজ, অষ্টম ধাপে ডিহাইড্রোজিনেজ, নবম ধাপে ফিউমারেজ, দশম ধাপে ডিহাইড্রোজিনেজ। অর্থাৎ আমরা বলতে পারি একবার ডিহাইড্রোজিনেজ শুরু হয়েছে আইসোসাইট্রিক থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিডে, এরপরে একান্তরভাবে শুধু ডিহাইড্রোজিনেজের প্রভাব। অর্থাৎ চতুর্থ ধাপে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিড তৈরির সময় ডিহাইড্রোজিনেজ, আবার ষষ্ঠ ধাপে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে তৈরির সময় ডিহাইড্রোজিনেজ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি চতুর্থ ধাপে ডিহাইড্রোজিনেজ, ষষ্ঠ ধাপে ডিহাইড্রোজিনেজ, আবার অষ্টম ধাপে ডিহাইড্রোজিনেজ, আবার দশম ধাপে ডিহাইড্রোজিনেজ। অর্থাৎ চতুর্থ ধাপ থেকে দশম ধাপ পর্যন্ত জোর সংখ্যক ধাপগুলোতে ডিহাইড্রোজিনেস এনজাইম কাজ করেছে। তাহলে এখন আরেকবার আমরা একটু দেখে ফেলি। সাইট্রেট সিনথেস প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে অ্যাকোনাইটেজ, তৃতীয় ধাপেও অ্যাকোনাইটেজ, চতুর্থ ধাপে ডিহাইড্রোজিনেস, পঞ্চম ধাপে ডিকার্বক্সিলেজ, একটাই মাত্র ডিকার্বক্সিলেজ, সেটা পঞ্চম ধাপে। ষষ্ঠ ধাপে ডিহাইড্রোজিনেজ, সপ্তম ধাপে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ, অষ্টম ধাপে ডিহাইড্রোজিনেজ, নবম ধাপে ফিউমারেজ, দশম ধাপে ডিহাইড্রোজিনেজ। প্রথম ধাপে সাইট্রেট সিনথেস, দ্বিতীয় ধাপে অ্যাকোনাইটেজ, তৃতীয় ধাপে আবারও অ্যাকোনাইটেজ, চতুর্থ ধাপে ডিহাইড্রোজিনেজ, পঞ্চম ধাপে ডিকার্বক্সিলেজ, ষষ্ঠ ধাপে ডিহাইড্রোজিনেজ, সপ্তম ধাপে সিনথেটেজ সাকসিনাইল কোয়ে সিনথেটেজ, অষ্টম ধাপে ডিহাইড্রোজিনেজ, নবম ধাপে ফিউমারেজ, দশম ধাপে ডিহাইড্রোজিনেজ। তো এভাবে চক্রটা চলতে থাকে। এবার দেখি কি কি উৎপাদ উৎপন্ন হলো। তো প্রথমেই আমরা যেটা জানি, ডিহাইড্রোজিনেজ মানেই সেখানে একটা উচ্চ শক্তি সম্পন্ন যৌগ। তাহলে ডিহাইড্রোজিনেজ যেখানে একটা উচ্চ শক্তি বসাই দিই, তো প্রথমে আমরা জানি NADH প্লাস H প্লাস উৎপন্ন হলো, দ্বিতীয়তে আবারও আরেকটা NADH প্লাস হয়েছে, সেটা কই, ষষ্ঠ ধাপে আবার ডিহাইড্রোজিনেজ, এখানেও NADH প্লাস H প্লাস হবে। তৃতীয় নাম্বার ডিহাইড্রোজিনেজে কিন্তু FADH উৎপন্ন হবে। আরেকটা ডিহাইড্রোজিনেজ আছে, এখানে আমরা NADH প্লাস H প্লাস পাবো। ব্যাস, তাহলে যেখানেই ডিহাইড্রোজিনেজ সেখানেই বসিয়ে দিলাম উচ্চ শক্তি সম্পন্ন যৌগ NADH প্লাস প্রথম দুইটাতে, 3 নাম্বারটা FADH2, 4 নাম্বারটা আবার NADH প্লাস H প্লাস। ঠিক আছে, এবার যে জিনিসটা দেখার উচিত সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কোথায় কোথায় উৎপন্ন হলো। দেখো, ডিকার্বক্সিলেজ মানেই কার্বন ডাইঅক্সাইড, কিন্তু একটাই ডিকার্বক্সিলেজ দেখা যাচ্ছে, এখানে একটা কার্বন ডাইঅক্সাইড আমরা পেলাম। কিন্তু মজার ব্যাপার, সাকসিনাইল কোয়ে তৈরির সময় একটা কার্বন ডাইঅক্সাইড আমরা উৎপন্ন হতে দেখেছি, এটা একটু ব্যতিক্রম। তো এটা মনে রাখবো আমরা যে সাকসিনাইল কোয়ে তৈরির সময় একটা কার্বন ডাইঅক্সাইড, আর অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড বা ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে একটা কার্বন ডাইঅক্সাইড। আর পানিগুলোর কথা তো বলা খুব বেশি দরকার নেই, তারপর আমরা যেটুক মনে রাখতে পারি, অ্যাকোনাইটেজে এখনও পানি বের হয়ে গিয়েছে, পরের ধাপে আবার এখনও পানি যুক্ত হয়েছে, এর পরবর্তীতে আর পানির কাজ এই যে ম্যালিক অ্যাসিড তৈরির সময়, অর্থাৎ 9 নাম্বার ধাপে
ফিউমারেজ এনজাইমের প্রভাবে আবার এক অণু পানি যুক্ত হয়েছে, অর্থাৎ অতিরিক্ত এক অণু পানি আমাদের লেগেছে। প্রথমবার বের করেছে, পরের বার গিয়েছে, আবার একবার যেতে হয়েছে ম্যালিক অ্যাসিড তৈরির সময়, অর্থাৎ মোটামুটি এক অণু পানি আমাদের এক্সট্রা করে লেগেছে। তো এটা খুব বেশি দরকার নেই। যেটুকু আমাদের এখন মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রেবস চক্রের প্রথম ধাপে সাইট্রেট সিনথেসের প্রভাবে সাইট্রিক অ্যাসিড পেলাম, সাইট্রিক অ্যাসিড থেকে অ্যাকোনাইটেজের প্রভাবে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড পেলাম, আবার অ্যাকোনাইটেজের প্রভাবে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড পেলাম। এবার আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিড তৈরির সময় দুটো হাইড্রোজেন ত্যাগ হলো, তাই আমরা এখানে একটা শক্তি পেলাম NaDH+H+। অক্সালোসাকসিনিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে যাওয়ার সময় এক অণু কার্বন ডাইঅক্সাইড বেরোলো, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনেল কোয়েতে যাওয়ার সময় আবার এক অণু উচ্চ শক্তি সম্পন্ন যৌগ NaDH+H+ পেলাম। এক্ষেত্রে ডিহাইড্রোজিনেস এনজাইম কাজ করলে একটা কার্বন ডাইঅক্সাইড কাকতালীয়ভাবে বেরিয়ে যায়। এ সময় কোয়ে সম্পন্ন একটা যৌগ যুক্ত হয়ে সাকসিনেল কোয়েতে উৎপন্ন করে, সাকসিনেল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিডে যাওয়ার সময় একটা এটিপি পেলাম সাকসিনেল কোয়ে সিনথেটেজের প্রভাবে। এবার সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিডে যাওয়ার সময় আবারও দুটো হাইড্রোজেন গেল, FADH2 পেলাম, অর্থাৎ 8 নম্বর ধাপে FADH2। এবার ফিউমারিক অ্যাসিড থেকে পানি সংযুক্তির মাধ্যমে ম্যালিক অ্যাসিড পেলাম, ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে গেলাম, দুটো হাইড্রোজেন হারানোর বিনিময় এবং একটা NaDH+H+ পেলাম। তাহলে হিসাব করে দেখা গেল আমরা NaDH+H+ পেলাম একটা, দুইটা, তিনটা, সর্বমোট একটা, দুইটা এবং তিনটা। একটা ক্রেবস চক্রে তিনটা NaDH+H+ পেলাম এবং আরেকটা FADH2 পেয়েছি, মাত্র একটাই পেয়েছি। এবং কার্বন ডাইঅক্সাইডের কথা বললে 2 অণু কার্বন ডাইঅক্সাইড আমরা কিন্তু পেয়েছি, দেখা যাচ্ছে আশা করি 2 অণু কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা পেয়েছি। আর এটিপির কথা বললে মাত্র একটা এটিপি আমরা এখানে পেয়েছি, অর্থাৎ এই 7 নম্বর ধাপে আমরা একটা এটিপি পেলাম সাকসিনিক অ্যাসিড তৈরির সময়। তো এটাই মূলত একটা ক্রেবস চক্র। তো পরবর্তীতে আমরা বয়ে চলে যাই। তো দেখো ক্রেবস চক্রের শেষে অ্যাসিটাইল কোয়ে থেকে 3 অণু NaDH+H+, এক অণু FADH2, এক অণু এটিপি এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তো আমরা হিসাবেও তাই দেখলাম যে 3 অণু NaDH+H+, মাত্র এক অণু FADH2, এক অণু এটিপি এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ ক্রেবস চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NaDH+H+ এবং 2 অণু এটিপি। অর্থাৎ আমরা জানি 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল গ্লাইকোলাইসিস পর্যায়ে, পরবর্তীতে তার সক্রিয়করণ হয়ে অবশ্যই দ্বিগুণ হয়ে যাবে। যেহেতু আমাদের মনে আছে গ্লাইকোলাইসিস পর্যায়ে আমরা 2টো পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম, তো ক্রেবস চক্রটাও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা এক অণু গ্লুকোজ থেকে 6 অণু NaDH+H+, 2 অণু FADH2, 2 অণু এটিপি এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড পাই। তো আশা করি আমাদের ক্রেবস চক্রটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আশা করি ক্রেবস চক্র বিষয়ে আমি সর্বাত্মক সহযোগিতা তোমাদেরকে দিতে পেরেছি, বা যতটুকু গভীর আলোচনা করে দিয়েছি। নিজেরা এখন চর্চা করলে অনেক কিছু পেরে যাবা। তো ক্রেবস চক্র জিনিসটা আসলে এত কঠিন জিনিস, তোমরা কয়েকবার না চর্চা করে কখনোই পারবা না। তারপরে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেটুকু তোমাদের দেখিয়ে দেওয়া অত্যন্ত দরকার ছিল, আশা করি আমি সেটা দেখিয়ে দিতে পেরেছি। কিছু তোমাদের ভ্রান্তি থাকলে আরেকবার একটু টেনে দেখে আসবা, আমার আগের ভিডিওটা দেখবা। তো পরবর্তীতে তোমাদের উপর এখন নির্ভর করবে কতটুকু চর্চা করবা এবং কতটুকু মনে রাখতে পারবা, এবং সবশেষে যাতে আউটপুটটা দিতে পারবে। তো সর্বশেষ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রেবস চক্রের গুরুত্ব, সিগনিফিক্যান্স অফ ক্রেবস সাইকেল। তো ক্রেবস চক্র শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্রস্থল। সত্য, উৎপন্ন শক্তি জীবের বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার হয়। এ চক্রের বিভিন্ন পর্যায়ে যে সকল জৈব অ্যাসিড উৎপন্ন হয় সেগুলো নাইট্রোজেন বিপাক, অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণ সহ বিভিন্ন কাজে জড়িত। অর্থাৎ ক্রেবস চক্রের বিভিন্ন পর্যায়ে যে জৈব অ্যাসিডগুলো আমরা পেয়েছি সেগুলো করে কি নাইট্রোজেনকে ভাঙতে, আমাদের দেহে নাইট্রোজেনের বিপাক ঘটাতে এবং অ্যামিনো অ্যাসিড তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ সহজ কথা, আমাদের ক্ষয়পূরণে ক্রেবস চক্রের গুরুত্ব অপরিসীম। অন্তর্বর্তী যৌগ সাকসিনেল কোয়ে সাইটোক্রোম, ফাইকোবিলিন, হিমোগ্লোবিন প্রভৃতি গঠনে ভূমিকা রাখে। অর্থাৎ আমরা দেখেছি ক্রেবস চক্রের 6 নম্বর ধাপে সাকসিনেল কোয়ে উৎপন্ন হতে। 6 নম্বর ধাপে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনেল কোয়ে উৎপন্ন হয়েছে। এই সাকসিনেল কোয়েটা
সাইটোক্রোম, অর্থাৎ আমরা পরবর্তীতে যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেখব তখন সেখানে দেখব কিছু বাহক আছে, তার মধ্যে একটা বাহক হচ্ছে এই সাইটোক্রোম। তো এই সাইটোক্রোম, ফাইকোবিলিন, হিমোগ্লোবিন প্রভৃতি গঠনে এই ক্রেবস চক্রের অন্তর্বর্তী যৌগ সাকসিনিয়ালকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ সহজ কথা আমরা বলতে পারি ক্রেবস চক্র ছাড়া ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও যেমন অসম্ভব হতো, ঠিক সেই সাথে উন্নত প্রাণীদের জীবন সৃষ্টির জন্য হিমোগ্লোবিন উৎপাদনও ব্যাহত হতো। এর পরবর্তীতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হতে সৃষ্ট অ্যাসপার্টিক অ্যাসিড পরবর্তীতে পাইরিমিডিন ও অ্যালকালয়েড তৈরিতে ব্যবহার হয়। অর্থাৎ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হতে এক ধরনের যৌগ অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হয়, যেটি কিনা পাইরিমিডিন ও অ্যালকালয়েড তৈরিতে ব্যবহার হয়। অর্থাৎ পাইরিমিডিন বলতে আমরা যখন ডিএনএ অণুর গঠন বা ডিএনএ ডবল হেলিক্স পড়ে এসেছি তখন আমাদের মনে আছে পাইরিমিডিন এবং পিরিডিন নামক দুটো শ্রেণী ছিল নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারকের। তো সেটাই বলা হয়েছে এখানে। অ্যালকালয়েড বলতে মূলত ক্ষারক বা ক্ষারকে বোঝানো হয়েছে। পাইরিমিডিন ও অ্যালকালয়েড অর্থাৎ নাইট্রোজেন ক্ষারগুলোকে বোঝানো হয়েছে। নাইট্রোজেন ক্ষারক উৎপাদন ব্যাহত হতো যদি না ক্রেবস চক্র থাকতো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থাকতো। তাহলে আমরা বলতে পারি ক্রেবস চক্র ব্যতীত জীবনের সূত্রপাতই ঘটতে পারতো না, কারণ ডিএনএই তৈরি হতো না। অর্থাৎ জীবনের জন্য ক্রেবস চক্র একটা মৌলিক শর্ত। পরবর্তীতে দেখো সালোক সংশ্লেষণের কাঁচামাল কার্বন ডাইঅক্সাইড শ্বসনের এ চক্র থেকে উৎপন্ন হয়। আমরা জানি সালোক সংশ্লেষণের অপরিহার্য পদার্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেটা এই ক্রেবস চক্র থেকে উৎপন্ন হয়। ক্রেবস চক্রে উৎপন্ন সাকসেনিক অ্যাসিড ক্লোরোফিল অণু তৈরির সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ ক্রেবস চক্রে যে সাকসেনিক অ্যাসিডটা তৈরি হয়েছে, আমাদের মনে আছে যে সাকসিনাল কোয়ে থেকে সাকসেনিক অ্যাসিড তৈরি হয়েছিল 7 নম্বর ধাপে। এই সাকসেনিক অ্যাসিডটা ক্লোরোফিল অণু তৈরির সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত, অর্থাৎ ক্লোরোফিল অণু তৈরির ছাঁচ। সহজ কথায় এটি ব্যতীত ক্লোরোফিল অণু তৈরি হতেই পারবে না। তাই আমরা বলতে পারি ক্রেবস চক্র ব্যতীত ক্লোরোফিল অণুও তৈরি হতো না। সর্বোপরি উন্নত জীব বা পরভোজী জীবেরা আসাও অসম্ভব হয়ে পড়ত। শর্করা, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড জারণের সাধারণ পথ হচ্ছে ক্রেবস চক্র। অর্থাৎ ক্রেবস চক্রের মাধ্যমে শর্করা, ফ্যাটি অ্যাসিড বা আমরা তেল চর্বি বলতে পারি, এবং অ্যামিনো অ্যাসিড জারণের সাধারণ পথ হচ্ছে ক্রেবস চক্র। অর্থাৎ শর্করা, চর্বি এবং প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড এগুলো যে জারণ হবে বা হজম হবে, এগুলোর সাধারণ পথ হচ্ছে কিন্তু ক্রেবস চক্র। ক্রেবস চক্রে উৎপন্ন জৈব অ্যাসিডগুলো জৈব অ্যাসিড বিপাকে অংশগ্রহণ করে। ক্রেবস চক্রে যে জৈব অ্যাসিডগুলো তৈরি হয়েছে সেগুলো আবার জৈব অ্যাসিড বিপাকেই অংশগ্রহণ করেছে। অর্থাৎ ক্রেবস চক্রে উৎপন্ন জৈব অ্যাসিডগুলো অপর জৈব অ্যাসিড ভাঙতে কিংবা অপর জৈব অ্যাসিডের সাথে অন্যান্য পদার্থের বিক্রিয়া ঘটাতে অংশগ্রহণ করেছে। সহজ কথা আমরা বলতে পারি ক্রেবস চক্র মূলত জীবন সৃষ্টির একটা অপরিহার্য প্রক্রিয়া। যেমনটি আমরা খেয়াল করেছি ক্রেবস চক্রের অনুপস্থিতিতে হিমোগ্লোবিন তৈরি হবে না, পাইরিমিডিন, পিউরিন এগুলো তৈরি হবে না, ডিএনএ বেস বা নাইট্রোজেন ক্ষারকগুলো তৈরি হবে না। একই সাথে সালোক সংশ্লেষণের প্রধান কাঁচামাল কার্বন ডাইঅক্সাইড তো আছেই, সেই সাথে ক্লোরোফিল অণুটাই তৈরি হবে না। তাহলে আমরা বলতে পারি আমাদের জীবন দাঁড়িয়ে আছে ক্রেবস চক্রের উপরে। ক্রেবস চক্র জীবন সৃষ্টির সব থেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এ কারণে আমরা প্রকৃতিকে ধন্যবাদ জানাতে পারি যে এত কঠিন কঠিন বিক্রিয়া আমাদের অক্ষির অগোচরেই ঘটিয়ে চলেছে এবং আমাদের জীবনকে টিকিয়ে রেখেছে। একই সাথে আমরা ধন্যবাদ জানাতে পারি জার্মান বিজ্ঞানী স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবসকে, অর্থাৎ স্যার হ্যান্স ক্রেবসকে এত চমৎকার একটা বিক্রিয়া আমাদের সামনে উপস্থাপন করে তুলে ধরার জন্য। তো এরই মাধ্যমে শেষ হলো আমাদের ক্রেবস চক্র। অবশ্যই তোমরা ক্রেবস চক্রটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বে এবং এর প্রত্যেকটা বিক্রিয়াকে আত্মস্থ করার চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।